সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। তা আমি যেই টপিক নিয়ে কথা বলছি এই এপিসোডে কিংবা বলতে যাচ্ছি, তাতে করে অনেকের মনে কষ্ট হবে, অনেকে খুশি হবে না, আর এটি স্বাভাবিক। ওয়ান ক্যানট প্লিজ এভরিওয়ান। কোনো একজন মানুষ সবাইকে সন্তুষ্ট করতে পারেন না, তাই আমিও পারব না। অনেকেরই এই টপিক শুনলে এই এপিসোড দেখা শেষ করে অনেকে ভাবতে শুরু করবেন যে আমি নির্দিষ্ট একটি দলের পক্ষে কথা বলছি, দলের পক্ষে, কিংবা কাউকে হাইলাইট করবার চেষ্টা করছি, কারো স্তুতি করছি, এরকম কারো মনে হতেই পারে। তো আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি, যেহেতু কন্টেন্ট বানাচ্ছি, ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি, তো বিভিন্ন কন্টেন্ট বানালে যে কমেন্টগুলো পাই, দর্শক শ্রোতারা যেসব কমেন্ট করেন, তো সেখানে কিছু কমেন্টে দেখা যায় কেউ আমাকে বলছেন আপনার আসল চেহারা এতদিনে প্রকাশিত হলো, আপনি আওয়ামী বাকশালী। কেউ বলছেন ও আচ্ছা আপনি তো বিএনপির লোক। কেউ বলছেন আপনি তো জামাতি, অনেকদিন পর বুঝতে পারলাম। কেউ বলছেন আপনি তো এনসিপির দালাল। কেউ বলছেন ইউনুস সেন্টার থেকে মাসে মাসে আপনি কত পান। তো এই সব মন্তব্যগুলো আমার সম্পর্কে হয়েছে, বেশিরভাগ লোক করেননি। অল্প কিছু দর্শক শ্রোতা যারা কমেন্ট করেছেন, কমেন্টার্স, তারা এই বক্তব্যগুলো আমার বিষয়ে রেখেছেন। তো খুবই মজার ব্যাপার, আমি মজা পেয়েছি। আসলে আমার কারোর উপর রাগ হয়নি, মজা পেয়েছি এই জন্যে যে আমি একজন মানুষ, একই সঙ্গে আওয়ামী বাকশালী হওয়া, ন্যাশনালিস্ট হওয়া, হয়ে বিএনপি করা, নতুন বন্দোবস্তের দল এনসিপি করা বা এনসিপির কেউ হয়ে যাওয়া, কেউ কেটা জামায়াতি হয়ে যাওয়া, এই সবগুলো আমার পক্ষে হয়ে যাওয়া সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয় আসলে। তো যারা সেই কমেন্টগুলো করেন, আমি তাদেরকে একটু অনুরোধ জানাবো, অনেক সময় কেউ অংশ বিশেষ শুনেন, একটি লাইন শুনে ধারণা করে নেন ও আচ্ছা বিষয়টি এরকম। তো বিষয়টা অনেক সময় এরকম দাঁড়ায়, আমরা শুনেছি এই গল্প অনেকবার। যেমন কেউ বলল লা ইলাহা, অর্থাৎ কোনো ইলাহা নেই, কোনো আল্লাহ নেই, কোনো সৃষ্টিকর্তা নেই। তো কেউ চাইলে আমার এই বাক্যটুকু ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারেন যে আমি সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করেছি। আচ্ছা, তো আমি যে পুরো বাক্যটিতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইল্লাল্লাহ পর্যন্ত আপনি শুনতে পারেননি, আপনার ধৈর্য হয়নি। আপনি লা ইলাহা পর্যন্ত শুনেছেন এবং সেটির অনুবাদ করেছেন, আমাকে সেইভাবে বিবেচনা করেছেন। তো এইভাবে যাচ্ছে বিষয়টি আসলে। তো পুরো বক্তব্য না শুনলে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় এবং মিস ইন্টারপ্রিট করবার যথেষ্ট সুযোগ থাকে। এটি যে ইচ্ছাকৃতভাবে করছেন তারা, এরকম আমি বলছি না। তারা আসলে পুরো বক্তব্যই শুনেন না মনোযোগ সহকারে, শুনলে অনেকে বোঝেন না, আমি দুঃখিত এই কথা বলতে। তো অনেক সময় যা বলা হয় আপনাকে হুবহু এইভাবে কিছু রিড করতে আপনি পারবেন না, আপনাকে বিটুইন লাইন্স পড়তে হবে। রিডিং বিটুইন লাইন্স বলতে একটি কথা আছে, তো সেটি হয় না অনেকের ক্ষেত্রে। তাই চট জলদি এরকম সিদ্ধান্তে আমরা চলে আসি, কন্টেন্ট ক্রিয়েটারকে কোনো একটি নির্দিষ্ট গ্রুপের, কোনো একটি স্বার্থান্বেষী গ্রুপের সদস্য বলে মনে করা হয়, বা কোনো নির্দিষ্ট দল মত, এরকম একটি ব্যাপার দাঁড় করিয়ে দেওয়া হয় তার বিষয়ে। তো যাই হোক, সেটি হতে পারে, এই এপিসোড শুনলেও আপনাদের এরকম মনে হতে পারে কারো কারো। কিন্তু আমি বলে রাখি, আমি শুরুতেই যে চেষ্টাটি করেছি, আমি যা বিশ্বাস করি সেটি বলবার চেষ্টা করেছি সমস্ত আন্তরিকতা থেকে। কাউকে খুশি করবার জন্যে না, কাউকে বিনা কারণে চটিয়ে দেবার জন্যে না, এরকম না, আমার উদ্দেশ্য কখনোই এরকম ছিল না। আর আমি বিলং করি আপনাদের দলে। আমি জানি আমার দর্শক শ্রোতাদের বেশিরভাগই আমার মতো সাধারণ, যাদের কোনো এজেন্ডা নেই, যারা সরল রেখায় চিন্তা করেন। আমি আপনাদের দলে বিলং করি। আমি সামান্য ছোট মানুষ, খুবই ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমার চ্যানেলটিও খুব ছোট। আমি অর্ডিনারি পিপলের সঙ্গে বিলং করি, তাই আমার কোনো এজেন্ডা নেই। আমি কারো দালাল না, আমি কোনো বয়ান তৈরি করি না। আর অনেক আগে আমি ক্লিয়ার করেছি, ইউনুস সেন্টার থেকে আমি কোনো ভাতা পাই না মাস গেলে। তারা আমাকে কাউন্টই করেন না, আমার মতো লোক তারা চেনেন না, চেনবারই কথা, না চেনবারই কথা আসলে। তো শুরুর দিকে আমি অধ্যাপক ইউনুসকে প্রমোট করেছি, তার সম্পর্কে অনেক পজিটিভ কথা বলেছি, আমার এপিসোডগুলো খুব পজিটিভলি ডিসকাস করেছে তার বিষয়ে, তাকে হাইলাইট করা হয়েছে। পরবর্তীতে আপনারা দেখেছেন আমি তাকে নিয়ে অনেকগুলো এপিসোড করেছি, অভিযোগ উত্থাপন করেছি, গুরুতর অভিযোগ অনেক ক্ষেত্রে। গণ আদালতে অধ্যাপক ইউনুস, এরকমও ছিল আমার কোনো কোনো এপিসোড। তো আমি এরকমই করি। আমি জামায়াতের কোনো ভালো কাজ দেখেছি অতীতে, আমি প্রশংসায় ভাসিয়েছি তাদের।
আবার তারা যদি কোনো অপকর্ম করেন আমাদের জনস্বার্থ বিরোধী, তখন আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। আওয়ামীদের বিষয়ে অনেক রাগ, গোস্বা, ক্ষোভ, উৎসাহ প্রকাশ করছি বহুদিন থেকে। এটি আমি না, বাংলাদেশের লাখো কোটি মানুষ করছেন, এবং এমন কাজই তারা করেছেন যে আমাদের সেটি করতে হচ্ছে। ব্যক্তিগতভাবে আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, আর আদর্শগতভাবে আমি বিএনপিও করি না। তাই আমি আসলে আই বিলং নো হোয়ার, আমি কারো না। তো শুরু করছি, মূল কথায় যাচ্ছি এবার। এই এপিসোডে কথা বলছি তারেক রহমানকে নিয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। তো তারেক রহমান দেশে আসছেন, এইটি ঘিরেই কিন্তু সব মহলে এক ধরনের কি বলবো আমি, উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল সব মহলেই, আমি বলবো এমনকি বিএনপির বাইরের লোকদের মধ্যেও, যে তারেক রহমানকে আসলেই আসছেন, তারা অপেক্ষা করছিলেন। কেউ চাইছিলেন তার যে একটি গুজব ছিল যে তিনি আসতে পারছেন না, আসবেন না, সেটি সত্যি হোক, অনেকে চাইছিলেন। সো তারাও নজর রাখছিলেন তারেক রহমানের গতিবিধির উপর। আর যারা বিএনপি করেন তারা মহা উৎসাহে অপেক্ষা করছিলেন কবে আসবে তাদের সেই মহেন্দ্র খন, কবে তাদের প্রিয় নেতা দেশে ফিরবেন। তো মিশ্র প্রতিক্রিয়া এবং সব মহল থেকেই একটি উত্তেজনাকর পরিস্থিতি। তো সব উত্তেজনা, সব দ্বিধা দ্বন্দ্ব, অনিশ্চয়তা, সন্দেহ কাটিয়ে তিনি অবশেষে বাংলাদেশে আসলেন, এবং সব কিছু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। তো শনিবার দিন তিনি যাচ্ছিলেন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে, এবং একই সঙ্গে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করতে। তো যাওয়ার পথেই সেখানে দেখা গেল বিশাল জনসমাবেশ, পুরো জায়গা জুড়ে, রাস্তা জুড়ে। সেই ভিড়ের মধ্যে কোনো একজন ব্যক্তি, যার নাম AKM শহীদুল ইসলাম, তিনি জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে কিছু কটূক্তি করছিলেন, চিৎকার করে তাকে বলছিলেন চাঁদাবাজ, সন্ত্রাসী, এইসব বলার চেষ্টা করছিলেন। তো সেখানে বেশিরভাগ লোকই ছিলেন বিএনপি করেন এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সমর্থক, ভক্ত, মেম্বার। তো সঙ্গত কারণেই তারা এটি ভালো চোখে দেখেননি, কোনো দলের নেতাকর্মীরা এই ব্যাপারটি ভালো চোখে দেখবেন না। সে তারা সেই ব্যক্তিকে ধরে ফেলেন, ঘিরে ফেলেন, এবং তাকে এক পর্যায়ে পুলিশের সোপর্দ করা হয়। এবং আমি মনে করি সেই কাজটি সঠিক ছিল। আমরা খুবই কষ্ট পেতাম যদি দেখতাম কোনো অতি উৎসাহী বিএনপি নেতাকর্মী তাকে মারধর শুরু করেছেন, তাকে আহত করেছেন, যেটি আমরা বিভিন্ন সময় দেখছি। একটি মব সৃষ্টি করে কোনো একজন ব্যক্তিকে উপস্থিত 500, 700, 1000, 2000, 5000 লোক মিলে পিটাচ্ছে, এবং সবাই দেখছেন, মোবাইল ফোনে কেউ কেউ ছবি তুলছেন। কারো বিবেক তখন কাজ করছে না, কারো মনে হচ্ছে না যে এই ভদ্রলোক একজন মানুষ। আগে হতে পারেন আওয়ামী বাকশালী, হতে পারেন ধর্মের বিরুদ্ধে কটাক্ষ করেছেন, হতে পারেন কারো সেন্টিমেন্ট আঘাত করেছেন, কিন্তু আলটিমেট কথা হলো লোকটি মানুষ। একজন মানুষকে 10 জন, 5 জন, 20 জন মিলে পেটাবে, কয়েক হাজার লোক মোবাইল ফোনে ছবি তুলবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে। এর চেয়ে ভয়ঙ্কর কোনো দৃশ্য পৃথিবীর কোথাও নেই, পৃথিবীর কোনো দেশে এটি ঘটে না। হ্যাঁ, পাশের দেশ ভারতে ঘটছে আজকাল। মুসলমান নিধনে তারা সেভাবে নেমেছে, সেভাবেই তারা কাজ করবার চেষ্টা করছে। শুধু মুসলমান না, সম্প্রতি আমরা দেখলাম খ্রিস্টানদের উপরও তারা চড়াও হয়েছে। অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদ ছাড়া তারা ভারতে আর কিছু দেখতে চাচ্ছে না। মুখে মুখে তারা বলছে মহান ভারত, তো তারা ভারতের মহত্ব এইভাবেই প্রচার করছে। তো যাই হোক, আমি প্রশংসা করি বিএনপি নেতাকর্মীদের, তারা তাকে পিটুনি দেননি, না দিয়ে পুলিশের সোপর্দ করেছেন, শাহবাগ থানার পুলিশের কাছে। আর শাহবাগ থানা পুলিশ তার বিরুদ্ধে আমাদের যে ফৌজদারি কার্যবিধির 54 ধারাটি আছে, সেই 54 ধারা বলে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করেছে। শনিবারের কথা বলছি, এটি গত শনিবার। তো শনিবারে রাতের মধ্যেই জনাব তারেক রহমান বিষয়টি জানতে পারেন যে তিনি যখন সেখানে যাচ্ছিলেন তাকে কটাক্ষ করা হয়েছিল, এবং সেই কারণে একজনকে গ্রেপ্তার করে পুলিশে দেওয়া হয়েছে, পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। তো তারেক রহমানের বিবেক তাড়িত হয়েছেন, তিনি বিবেক তাড়িত হয়ে তিনি সম্ভবত তার দলীয় হাই আপস যারা আছেন, উচ্চপদস্থ নেতৃস্থানীয়রা, তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তিনি এই বিষয়টি পছন্দ করছেন না, এটি সেই লোকের বাক স্বাধীনতা, আর বাক স্বাধীনতার কারণে সে সেই কথা বলতে পারে, আর এই জন্য তাকে জেল হাজত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারেক রহমানের নির্দেশে শনিবার রাত 12টার দিকে, রোববার শুরু হয়ে গিয়েছে অলমোস্ট, তখন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির প্যাডে একটি বিবৃতি দেন। তো সেটি তাদের সমাজ মাধ্যমে প্রকাশিত হয়, বিএনপির যে অফিসিয়াল পেজটি আছে, ফেসবুক পেজ, সেখানে প্রকাশিত হয়। সেখানে দীর্ঘ বিবৃতিতে উল্লেখ করা হয় যে বিএনপি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, এটি তাদের রাজনীতি। আর তারেক রহমান এইসব পছন্দ করছেন না, তিনি রাজনীতিতে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভিন্ন মত থাকবে, তাতেও কারো বিরুদ্ধে গ্রেপ্তার, হামলা, মামলা
করা যাবে না, কাউকে নির্যাতন করা যাবে না। সেই কারণে সেই দীর্ঘ বিবৃতি তিনি দেন এবং বলা হয় যে আমরা সেই লোকের মুক্তি কামনা করছি শনিবার রাতে। আর রোববারে আমরা যা দেখলাম সেখানে, গতকাল রোববার, তো রোববারে দুপুরের মধ্যে AKM শহীদুল ইসলাম আদালত থেকে মুক্তি পান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব জুয়েল রানা তার মুক্তির ব্যবস্থা করেন। শুনানি হয়, একটি শুনানি শেষে তাকে মুক্তি দেওয়া হয়। আর ঘটনাচক্রে আমরা জানতে পারি সেই শহীদুল ইসলাম ঢাকার গাবতলী এলাকার গাবতলী টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা কেন্দ্রের একজন ভাইস প্রিন্সিপাল, তিনি উপাধ্যক্ষ। তিনি সেই বক্তব্য বিবৃতি দিচ্ছিলেন, চেঁচাচ্ছিলেন তারেক রহমানের বিরুদ্ধে। তো এখন এই বিষয়টি আমরা কিভাবে দেখছি, কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না প্রিয় দর্শক শ্রোতা। অনেকে বলবেন এটি কোনো বিষয় না, এটি আইওয়াশ, তারেক রহমান ভালো সাজার চেষ্টা করছেন। মেনে নিচ্ছি আপনাদের বক্তব্য, যদি কারো এরকম বক্তব্য বা মতামত থাকে। তো তারেক রহমান ভালো সাজার চেষ্টা করবার কারণে যদি মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়, যদি আরও 5-10টি দল এরকম চিন্তা ধারণ করতে বাধ্য হন তারেক রহমানের লোক দেখানো কাজটির কারণে, তারাও লোক দেখানো গণতন্ত্র প্র্যাকটিস করা শুরু করলেন, তারাও লোক দেখানো মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলা শুরু করলেন, সবাই লোক দেখানোভাবে ভালো কাজ করা শুরু করলাম আমরা, মন্দ কি? তবে তাই হোক, সো বি ইট। সবাই আমরা অভিনয় করে করে, ভান করে করে ভালো মানুষ হবার চেষ্টা করলাম সব বিষয়ে। আমরা ভেতরে ভেতরে খুব খারাপ, ভেতরে ভেতরে অন্য উদ্দেশ্য আছে, বাট বাইরের থেকে সবাই ভালো আচরণ করছি। পাড়া প্রতিবেশী, রাস্তার মানুষ, পথচারী, সহযাত্রী, সহকর্মী, অফিসে সহশিক্ষার্থী বা ক্লাসমেট, সবাই সবার সঙ্গে ভালো আচরণ করা শুরু করলাম, কিন্তু মনে মনে খুব খারাপ। কেউ কাউকে দেখতে পারি না, বাইরের থেকে সবাই সবাইকে রেসপেক্টফুলি ট্রিট করছি, হিউম্যানলি ট্রিট করছি, কাইন্ডনেস শো করছি, হসপিটালিটি শো করছি। কেউ কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি না, প্রকাশ্যে কটূক্তি করছি না, কিছুই করছি না। ভিন্ন মত আমাকে গালি দিল, আমি তার দিকে হেসে তাকিয়ে আছি। তাহলে যদি অভিনয় করো সবাই এই কাজগুলো করতে থাকি, মন্দ কি? অভিনয়ের উপরে চলুক না এরকম সুন্দর একটি সমাজ, পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান সকলের। ভেতরে সবার খারাপ, কিন্তু কেউ কারোর সঙ্গে খারাপ আচরণ করছি না, প্রকাশ্যে খারাপ কোনো কিছু আসছে না, মন্দ কি? এটাই তো চাই আমরা। তাহলে তো সবাই শান্তিতে থাকবো, কেউ কাউকে অ্যাটাক করবে না, ভার্বালি অ্যাটাক করবে না, ফিজিক্যালি অ্যাসল্ট করবে না, কোনো রকমের আক্রমণ, হামলা, মামলা কিছুই থাকছে না। বিদ্বেষ, খারাপ ব্যবহার করা, কাউকে ইনহিউম্যানলি ট্রিট করা, কিছুই থাকছে না। এটি তো চাই আমরা, তবেই তো সমাজে শান্তি ফিরে আসবে। আর এই দীর্ঘদিন অভিনয় করতে করতে সেটিই তো আমাদের চরিত্রে পার্মানেন্ট হয়ে যাবে, চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করবো আমরা, সেরকম হলো তো বিষয়টি। তাহলে যারা বলবার চেষ্টা করছেন এসব কিছু না, আইওয়াশ, আমি জানি অনেকে বলেন, আমি যখন তারেক রহমানের প্রশংসা করে কোনো কথা বলি, জামায়াতের প্রশংসা করে কোনো কথা বলি, এনসিবির প্রশংসা করে কোনো কথা বলি, একটি ভিন্ন মত আমি সেখানে দেখতে পাই। আমি অনেক সময় হাসি, তারা খুবই খেয়ালও মন্তব্য করেন, খুবই ভাষা সুপারফিশাল, চিন্তায় কোনো গভীরতা নেই, কোনো ডেপথ নেই, কিছুই নেই, জাস্ট একটি পাইকারি মন্তব্য করে দেন, বক্তব্য ভালো করে শুনেনও না, যেটি আমি আগে উল্লেখ করেছিলাম ভূমিকাতে। বিষয়টি এরকম না। আর তারেক রহমানের বিরুদ্ধে আমি একাধিক কন্টেন্ট বানিয়েছি, তার বিরুদ্ধাচরণ করে, তার কিছু বক্তব্যের বিরোধিতা করে। বিএনপির কেন্দ্রীয় যারা সেন্ট্রাল লিডার, তাদের প্রত্যেককে আমি রোস্ট করেছি, যেটাকে রোস্টিং ভিডিও বলা হয়। তাদের আচরণ, তাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি অসহনশীলতা, কটূক্তি, এইসব নিয়ে আমি অসংখ্য এপিসোড করেছি। সো আমাকে বিএনপি বানাবার কোনো প্রয়োজন নেই। যারা বানাবেন তারা ভুল করছেন, বানাতে পারেন, আমি আপনাদের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, বাট এটি আপনি সময় নষ্ট করছেন। এবং আপনার এমন মন্তব্যকে আমি পাইকারি মন্তব্য মনে করি এবং সস্তা মনে করি, যদি সস্তা মন্তব্য আপনি করেন। হ্যাঁ, যদি আপনি আমাকে একটি পাইকারি মন্তব্য করলেন, আপনি বিএনপির দালাল, এই প্রসঙ্গে আপনি আমার আগে পরের ভিডিও দেখে নিতে হবে, আমার চ্যানেলটি কোন ধরনের বক্তব্য প্রচার করছে, আমি কি বলবার চেষ্টা করছি, আগে পরের ভিডিও দেখতে হবে, আমি কোন ধরনের এপিসোড করি, আমি কি ধরনের থাম্বনেল বানাই, আমি আসলে কি চাই। আমার 5-10টা ভিডিও দেখলে আপনি আমাকে বুঝতে পারবেন আমি আসলে কি প্রমোট করছি। আমার কোনো একটি নির্দিষ্ট ভিডিও থেকে আমাকে বোঝা যাবে না, সম্পূর্ণ আমিটি পাবেন না, আপনি সম্পূর্ণ আমাকে পাবেন না। তাই যে যা খুশি আমাকে বলতে পারেন। তারেক রহমান সম্পর্কে আমি উনি দেশে আসবার আগেও কিছু আশাবাদ ব্যক্ত করছিলাম,
যে তারেক রহমান যৌবনে অনেক ভুল ভ্রান্তি করেছিলেন, তার ভুলের কোনো শেষ ছিল না। এবং আমার সর্বশেষ এপিসোডে তিনি আসবার একদিন আগে, দুদিন আগে আমি বলছিলাম এপিসোড বানিয়ে যে তারেক রহমানকে বিমানবন্দরে দাঁড়িয়ে যে কাজটি করতে হবে, সেখানে দাঁড়িয়ে তাকে জাতির কাছে একটা অ্যাপোলজি দিতে হবে, ন্যাশনালি অ্যাপোলোজাইজ করতে হবে যে আমি মাপ চাইছি, অতীতে অনেক ভুল করেছি, বয়স কম ছিল, ক্ষমতার বারান্দায় আমি বুঝতে পারিনি, ভারসাম্য রাখতে পারিনি, অনেক ভুল আমার থেকে হয়ে গেছে, দয়া করে আপনারা আমাকে মাফ করবেন, আমি আর সেই তারেক রহমান নই, আমি ভিন্ন ব্যক্তি, আমার ট্রান্সফরমেশন ঘটেছে। এই বক্তব্য তিনি যদি এয়ারপোর্টে দাঁড়িয়ে দিতেন খুব ভালো হতো, কিংবা 300 ফিটেও বলতে পারতেন সেই কথা। আমার যদি মনে পড়ে এমন কোনো কথা তিনি বলেননি সেখানে। অনেক ভালো ভালো কথা বলেছেন, তার পুরো বক্তব্য নিয়েও আমি এপিসোড করেছি, পজিটিভলি অনেক কথা বলেছি। তো কিন্তু এই কাজটি তিনি করেননি, এখনও সময় চলে যায়নি। আমি এখনও আহ্বান জানাবো তারেক রহমানকে ওয়েবসাইটে বিবৃতি দিয়ে, সংবাদ মাধ্যমে বিশাল সাংবাদিক সম্মেলন ডেকে সবাইকে বলবেন যে আমি অনেক ভুল করেছি অতীতে, দয়া করে আপনারা আমাকে মাফ করবেন, আল্লাহর ওয়াস্তে আমি সেই তারেক নই, আমার কাছে আপনারা পাবেন সব কিছু নতুন, আমি একজন নতুন মানুষ। আমি বিলেতে, যেই দেশটিকে যুক্তরাজ্য, লন্ডনকে আমরা বিলেত বলি, যুক্তরাজ্যে 17 বছর ছিলাম, সেখানে লোকেরা গণতন্ত্র কীভাবে প্র্যাকটিস করে, সেখানে এমপিরা কীভাবে কাজ করেন, হুইপরা কীভাবে কাজ করেন, প্রধানমন্ত্রী কীভাবে কথায় কথায় পদত্যাগ করেন, মানুষের লজ্জা শরম কত উচ্চ পর্যায়ে আছে, আত্মমর্যাদা কতটা প্রখর, সব আমি দেখে এসেছি, 17 বছর ধরে ক্লোজলি অবজার্ভ করেছি। আমার চরিত্রে আপনারা সেই সবের প্রতিফলন দেখতে পাবেন। এমন একটি বক্তব্য দিয়ে জাতিকে ক্লিয়ার করলে তারেক রহমান অন্য উচ্চতায় চলে যাবেন, শুধু লোকালি না, গ্লোবালি। তো যাই হোক, তারেক রহমানের এই বক্তব্য অসাধারণ, অসাধারণ, আমি অভিভূত হয়েছি। তিনি যখন বললেন যে না, মত প্রকাশের স্বাধীনতায় আমি বিশ্বাস করি, মত প্রকাশের স্বাধীনতার কারণে কাউকে হেনস্থা করা যাবে না, জেল জরিমানা করা যাবে না। আর তার এই বক্তব্যে, তার এই নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে রুহুল কবির রিজভী সেই বিবৃতি দিলেন বিএনপির প্যাডে যে তারা সেই একেএম শহীদুল ইসলামের মুক্তি চান। বিষয়টি ছোট একদিক থেকে দেখতে গেলে, আরেকদিক থেকে বিশাল বড়, বিশাল। তো তিনি বিএনপি নেতাকর্মীদের আশা করি উজ্জীবিত করতে পারবেন। অনেক নেতাকর্মী ইতিমধ্যে উজ্জীবিত, তারেক রহমানের উপস্থিতি যথেষ্ট হয়েছে এখানে, তিনি দেশে এসেছেন, তাতে করে নেতাকর্মীরা উজ্জীবিত। তো তার এই ভালো দিকগুলো, এই যে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে তিনি কথা বলেছেন, অন্য নেতাকর্মীরা ধারণ করতে পারবেন কিনা, কারণ তারেক রহমান তো নতুন, ট্রান্সফর্মড, এবং এটি যে কোনো লোকের ক্ষেত্রে ঘটবে, যে কোনো লোকের ক্ষেত্রে। তো তিনি একজন পরিবর্তিত মানুষ, কিন্তু তার যে নেতাকর্মী তারা তো পরিবর্তিত নন। তিনি বিলেতে থেকেও লক্ষ্য করেছেন লাখো নেতাকর্মী চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন, লাখো। এবং আওয়ামী লীগ যেসব স্পটগুলো ছেড়ে গেছে পয়সা বাড়াবার, চাঁদাবাজি করবার, সবগুলো স্পট 5 আগস্ট সন্ধ্যার মধ্যে দখল হয়ে গেছে, এবং সবগুলো স্পটে চাঁদাবাজি চলছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে। কখনো মাইক দিয়েও ঘোষণা করা হয়েছে যে কাল থেকে এই চাঁদা এই জায়গায় এসে দিয়ে যাবেন, আমি নিচ্ছি চাঁদা, আমি এই জায়গার ডন, আমি এই জায়গার বড় ভাই। দেখেছি আমরা এটুকু। তো তাই তারেক রহমান তো নতুন, নেতাকর্মীরা নতুন নন, তারা সেই পুরনো মাল, এবং পুরনো প্র্যাকটিস তারা ছাড়তে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো তারেক রহমানকে আগেও বলেছি, এই ভিডিও শেষ করবার আগে সর্বশেষ তাকে বলবো যে তিনি কঠোর হবেন নেতাকর্মীর ব্যাপারে, চিরুনি অভিযান চালাবেন, যেখানে বিন্দু মাত্র কোনো কিছু খবর পাওয়া যাবে যে অমুক জায়গায় অমুক চাঁদাবাজি করেছে, অমুক জায়গায় অমুক ভয় দেখিয়েছে, অমুক জায়গায় অমুকের মানবাধিকার লঙ্ঘন করেছে, মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিয়েছে, এক চুল এদিক ওদিক না করে তাকে বহিষ্কার করতে হবে পার্মানেন্টলি। এরকম না যে তাকে 1 সপ্তাহ পর আবার ফিরিয়ে নেব, 1 সপ্তাহ পর জনগণের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ হবে, তাকে আমরা আবার দলে ফিরিয়ে নেব। এটি করবার কোনো সুযোগ নেই, কারণ মিডিয়া এতটাই এখন সচকিত এবং এতটাই সতর্ক, সঙ্গে সঙ্গে মিডিয়ায় চলে আসে। ইতিমধ্যে আমরা জেনেছি তারেক রহমান বিলেতে থাকা অবস্থায় বিএনপির যে 9-10 হাজার লোকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল চাঁদাবাজির কারণে, তাদের সবাইকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে, আমরা কিন্তু জেনে গিয়েছি বিষয়টি। তো এরকম আমরাও জেনে যাব ভবিষ্যতে যদি বিএনপি এরকম করে যে অপরাধীদের আবার দলে আশ্রয় দিচ্ছে, লাভ নেই, কয়লা ধুলে ময়লা যায় না, যাদের চাঁদাবাজি করে অভ্যেস তারা কিন্তু ভালো হবে না। তাই তারেক রহমানকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে সবসময়। হ্যাঁ, অনেকে বলবেন দল তো খালি হয়ে যাবে, তাহলে খালি হয়ে যাক। কম্বলের লম্বা বাঁচলে কম্বল নাকি টেকে না, টেকবার কথা না। লম্বা বা আঁশ যে বিষয়গুলো বেরিয়ে থাকে সেগুলো টেনে টেনে খুললে পরে কম্বল টিকবে না, কারণ ওগুলো দিয়েই কম্বল তৈরি। তো এখন লাখো কোটি নেতাকর্মী দুর্নীতি করছে, অসৎ,
খুন করছে দরকার হলে, যা ইচ্ছে তাই করছে, আমরা দেখছি কি করছে বিএনপি নেতাকর্মীরা। সব কয়টিকে চিরুনি অভিযান চালিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। যেই দলে খুশি সেই দলে গিয়ে মরুক, লেট দেম রট সামহোয়ার এলস, নট ইন বিএনপি। যে কোনো জায়গায় গিয়ে পচুক, বিএনপির উচিত হবে তাদেরকে বের করে দেওয়া। এবং অন্য রাজনৈতিক দলগুলো যদি তাদের আশ্রয় দেয় তারাও পচবে, কারণ পচা মাল নিলে তারা নিজেরাও পচবে। পচা আলু, মাঝে মধ্যে আমি রান্নাঘরে ঢুকে দেখি আলু বেশি করে কিনলে 2-1টি পচে আছে, তাড়াতাড়ি সেগুলো ফেলি। আমি কেন ফেলি? কারণ বাকি আলুগুলোকে নষ্ট করে দেবে। আমি চাই না আমার কষ্টার্জিত পয়সায় কিনা 5 কিলো আলু, সেখানে 2টো পচা আলু বসে আছে, সঙ্গে সঙ্গে বিদায় করি ঝেঁটিয়ে, ঝাড়ু মেরে। বিএনপিকে সেই কাজ করতে হবে, অন্য রাজনৈতিক দলগুলোকে সেই কাজ করতে হবে। মনে প্রাণে এইসবে বিশ্বাস না করলেও করতে হবে, শুদ্ধি অভিযানে বিশ্বাস না করলেও করতে হবে, লোক দেখানোর জন্য হলেও করতে হবে। কারণ এইটি পরিবর্তিত বাংলাদেশ, এইটি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থান বিশাল কিছু করতে পারেনি, অনেকে বলছেন যে কিচ্ছু লাভ হয়নি, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কাটাইতেই পারেন। কিন্তু এই শিক্ষা দিয়ে গিয়েছে বাংলাদেশে অ্যাবসলিউট পাওয়ার কারণেই। সেনাবাহিনীর নেই, সেনাপ্রধানের নেই, অন্য বাহিনীগুলোর প্রধানের নেই, আইজিপির নেই, পুলিশ কমিশনার নেই, তারেক রহমানের নেই, বিএনপির নেই, কারণেই। এবং সর্বনিকৃষ্ট মনস্টার, পৃথিবীর নিকৃষ্টতম পিশাচ শেখ হাসিনারও ছিল না। যদি থাকতো হাসিনাকে পালাতে হতো না। তাই তারেক রহমানের এই দৃষ্টিভঙ্গি সবগুলো রাজনৈতিক দল ধারণ করবে, সব রাজনৈতিক নেতাকর্মী ধারণ করবেন, না হলে আগামী দিনের রাজনীতিতে টিকতে পারবেন না। এখন আর আগের মতো সিন্ডিকেট কায়েম করে সব কিছু দখল করে নেবেন পারবেন না, এবং তারেক রহমান পুরনো রাজনীতিতে ফিরে যাবেন না, এটি আমাদের বিশ্বাস। আর না গেলে নেতাকর্মীদের বলছি আপনাদেরও সাবধান হতে হবে, সহনশীলতা বাড়াতে হবে। এমনকি আমি মনে করি শহীদুল ইসলাম যে চিৎকার করে সেই কথা বলেছেন যে তারেক রহমান একজন সন্ত্রাসী চাঁদাবাজ, ইগনোর করা দরকার ছিল। তাকে নিয়ে ওইটুকু কাহিনী হওয়া দরকার ছিল না যে তাকে ধরে নিয়ে পুলিশে দেওয়া। আর পুলিশেরও দরকার ছিল না অতি উৎসাহী হয়ে তার বিরুদ্ধে মামলা করা 54 ধারায়। এটা কি মামলা? তিনি গালি দিয়েছেন, বিদেশে গালির কোনো বিচার হয় না। তাই এখানে অতি উৎসাহ প্রদর্শিত হয়েছে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে, দরকার ছিল না। তো ভবিষ্যতে এইসব ছোটোখাটো গালি কটূক্তি হজম করবার অভ্যেস আমাদের রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। এইভাবেই আমরা একদিন সুন্দর গণতান্ত্রিক এবং মানবাধিকার রক্ষা করে মানুষের মৌলিক মানবিক প্রয়োজনের দিকে খেয়াল রাখে এরকম সুন্দর গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়তে পারবো। এইভাবে সহনশীলতা সেখানে কাজ করতে হবে। সহনশীলতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভিন্ন মত সহ্য করতে হবে, সহনশীলতা প্র্যাকটিস করতে হবে। শুধু মুখে বললে হবে না, প্র্যাকটিস করতে হবে। ইউ মাস্ট প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। আপনি যা প্রচার করছেন, আপনার দল যা প্রচার করছে, সেটি প্র্যাকটিস করে দেখাতে হবে, অনুশীলনে আসতে হবে বিষয়টি। তাই তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তিনি দ্রুত পদক্ষেপ নেবার কারণে শহীদুল ইসলামের বিষয়টি বেশি দূর এগোয়নি, ওখানেই থেমে গিয়েছে। তো ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে।